তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টার ছিল ব্লাড অ্যান্ড সার্কুলেশন। আজকের চ্যাপ্টার আমাদের ব্লাড অ্যান্ড সার্কুলেশন, যেটা বাংলায় বললে রক্ত এবং সংবহন। আচ্ছা, আচ্ছা ব্লাডের মধ্যে প্রথমে আমরা ব্লাডের কিছু বৈশিষ্ট্য পড়ব। তোমরা সিনেমায় দেখে থাকবা যে যখন ভিলেন এবং নায়কের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধ বলতে মারামারি হয়, যুদ্ধ তো আর এখানে একদম ট্যাং ট্যাংনে যুদ্ধ করা না, এখানে মারামারি হয়। এখানে দেখা যায় যে ভিলেন বা নায়ক যদি কারো পেটে যদি চাকু মারে বা যদি ফায়ারিং করে, মানে গুলি করে, তখন কি হয়? সাথে সাথে মারা যায়। কিন্তু বাস্তবে কিন্তু এই ঘটনা ঘটে না যে তাকে চাকু মারলো বা তাকে গুলি মারলো সাথে সাথে সে মারা যাবে। এই ঘটনা কিন্তু এরকম ঘটে না। তাহলে সে কখন মারা যাবে? সে মারা যাবে যখন তার বডি থেকে প্রায় 1/3 ব্লাড চলে যাবে, তখন তার হার্ট আস্তে 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 অফ হওয়া শুরু করবে। তার হার্টবিট বাড়তে থাকবে, বাড়তে বাড়তে অ্যারেথমিয়া হয়ে হার্ট অ্যারেস্ট হয়ে সে মারা যাবে। তার মানে এখানে সে মারা যাচ্ছে কিভাবে? তার ব্লাড লস হয়ে, হার্ট অফ হয়ে, ব্রেনের ফাংশন অফ হয়ে তারপরে মারা যাচ্ছে। এমন না যে চাকু মারছে সাথে সাথে সে মারা গেছে। এরকম একটা ঘটনা শুনছি, আমাদের এক স্যার বলছিল যে একটা বাচ্চা তোমার গাছ থেকে পড়ে গেছে, পড়ে যাওয়ার পর তার পেট ফেটে ভুঁড়ি বের হয়ে গেছে। সে কি করছে? ভুঁড়িগুলো পেটের মধ্যে নিয়ে বাসায় গেছে যে আম্মু 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 আমার পেট ফেটে গেছে। সে কিন্তু মারা যায় নাই। তার কি হয়েছে? পেট ফাটার কারণে তার ব্লিডিং হয়েছে। এখন ব্লিডিংটা যদি কোনো কারণে আটকানো যায়, দ্রুত হসপিটালে নেওয়া যায়, তাহলে কি হবে? সে বেঁচে যাবে। আর যদি এমন হয় ব্লিডিং হচ্ছে 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 তার বডি থেকে 1/3 বেশি ব্লাড চলে যাচ্ছে, আস্তে আস্তে হার্ট অফ হয়ে সে মারা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ মারা যায় কখন? যখন তার বেশি পরিমাণের ব্লাড লস হয়। তাহলে একজন মানুষের বডিতে কতটুকু ব্লাড থাকতে পারে? একজন মানুষের বডিতে তার ওজনের 8% ব্লাড থাকে, 8%। এটা গড়ে বলা হয়েছে যে 5 to 6 লিটার। মনে করো আমি যদি 70 বা 80 কেজি ওজনের একজনকে চিন্তা করি, তাহলে তার 5 থেকে 6 লিটার ব্লাড থাকতে পারে, 8%। যদি কারো ওজন 100 কেজি হয়, তাহলে তার ব্লাড কতটুকু হবে? 100 কেজি হলে তার 8% কত হয়? 8 লিটার। তাহলে তার ব্লাড হবে 8 লিটার। আচ্ছা, তাহলে গড়ে হলো 5 থেকে 6 লিটার। আচ্ছা, তোমরা অনেকে ব্লাড দিয়ে থাকো, কেউ বলতে পারো যে এক ব্যাগ ব্লাডে কতটুকু ব্লাড থাকে? কতটুকু ব্লাড থাকে কেউ বলতে পারো? কমেন্ট করে জানাও দেখি। এক ব্যাগ ব্লাডে কতটুকু ব্লাড থাকে? কমেন্ট করে জানাও দেখি, কেউ জানো কিনা। আচ্ছা, আমি এখানে বলতেছি 1 পাউন্ড রক্ত থাকে। 1 পাউন্ড, 1 পাউন্ড সমান নর্মালি এটা 453 গ্রাম হয়। তো এটাকে আমরা বলতে পারি 450 মিলি। সো এক ব্যাগ ব্লাডে তোমার 450 মিলিলিটার ব্লাড থাকে। অ্যাভারেজ হাফ লিটারের মতো আর কি, অনেক ব্লাড। তুমি যদি এক ব্যাগ ব্লাড ফ্লোরে সরাই দাও, দেখা যাবে পুরা ফ্লোর রক্তাক্ত হয়ে গেছে। এরকম কেউ দেখলে সে সাথে সাথে সেন্সলেস হয়ে যাবে, এত রক্ত আমার বডি থেকে চলে গেল। আচ্ছা, তাহলে আমাদের 5 থেকে 6 লিটার ব্লাড থাকবে এবং এটা হবে দেহের ওজনের 8%। এখন আসো, এর আরও কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এর টেম্পারেচার হবে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এর পিএইচ হবে 7.35 থেকে 7.45। 7 হলো তোমার নিরপেক্ষ। লবণের পিএইচ কত? 7। 7 এর কম হলে সেটা অ্যাসিডিক, 7 এর বেশি হলে সেটা ক্ষারীয়। যেহেতু এখানে 7 এর বেশি, তাহলে আমরা বলতে পারি রক্ত হবে ক্ষারীয়, কিন্তু খুব বেশি না। এই জন্য এটাকে আমরা বলি ঈষৎ ক্ষারীয়। আর এর স্বাদটা হবে লবণাক্ত।
লবণাক্ত বা নোনতা। আচ্ছা, তোমরা অনেক সময় দেখে থাকো যে, অথবা ছোটবেলায় তোমরা করছো যে হাত কেটে গেলে সাথে সাথে কী করি আমরা, মুখে দিয়ে রক্তটা চষা শুরু করি। কেন এই কাজটা করি? এটা কি আদৌ উপকারী? বরঞ্চ রক্ত হলো তোমার টক্সিক। এটা হলো যে তোমার প্রস্রাব পায়খানার মতো, এটা একটা নাপাক, সেম। এটা কাপড়ে বললে নামাজ হবে না, এবং এটা খাইলে, এটা যেহেতু টক্সিক, তোমার শরীরের ক্ষতি হবে। তো আমরা যে কাজটা করি, বা তোমরা সিনেমায় দেখে থাকবা যে হ্যাঁ নায়িকার হাত কেটে গেছে, নায়ক আঙ্গুল রক্ত চুষে নিচ্ছে, এটা টক্সিক। এটা যদি আমরা পেটে নেই তাহলে আমাদের কি হবে? আমাদের ক্ষতি হবে। সো এই কাজটা করা যাবে না। আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, এর আপেক্ষিক গুরুত্ব 1.065। 1.065 আপেক্ষিক গুরুত্ব কি, এটা সম্পর্কে তোমরা ফিজিক্সে পড়বা। আমি যখন এই চ্যাপ্টারটা ইলোবোরেটলি নেব, মানে একদম বিস্তারিত যখন নেব, তখন এই বিষয়গুলো উপস্থাপন করব যে আপেক্ষিক গুরুত্ব কি, কিভাবে এটা বের করতে পারো। এখন যেহেতু সময় কম, এই সম্পর্কে আমি এখন আলোচনা করব না। আচ্ছা, এই যে মানুষের দেহে রক্ত সংবহন হয় হৃৎপিণ্ড থেকে, ধমনী শিরার মাধ্যমে রক্ত সংবহন হয়, এটা মানুষ কবে জানছে? এটা 1628 সালে একজন বিজ্ঞানী উইলিয়াম হার্ভে, তিনি প্রথম এটা উপস্থাপন করছেন যে হ্যাঁ মানুষের বডিতে রক্ত সংবহন আছে। এর আগে মানুষ জানতো না। কিন্তু মজার বিষয় হলো, তারও অনেক আগে একজন মুসলিম বিজ্ঞানী এটা বলেছিলেন, কিন্তু তার নাম আমরা জানি না। ওকে, এখন আসো ব্লাডের উপাদান। ব্লাডের মধ্যে কি কি থাকবে? ব্লাডের মধ্যে বেশি অংশ থাকবে হলো প্লাজমা। এটা কত পার্সেন্ট থাকবে? 55%। প্লাজমাকে বাংলায় আমরা বলি রক্তরস। রক্তরস। এরপরে থাকবে কর্পাসকল। এটাকে বলা হচ্ছে রক্তকণিকা, ব্লাড কর্পাসকল বা রক্ত কণিকা। এটা থাকবে 45%। এটা পরিমাণে কম, 45%। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছিলাম, কেউ কি অ্যান্সার দিতে পারছে? আচ্ছা, পারে নাই। আমি তো অ্যান্সার বলে দিছি, এক ব্যাগ ব্লাডে কতটুকু রক্ত ছিল। ওকে, এই যে প্লাজমা 55%, এই প্লাজমার অধিকাংশই হলো পানি। প্রায় 90 থেকে 92% পানি থাকে। মাত্র 8 থেকে 10%, 8 to 10% এখানে কঠিন পদার্থ থাকে। এই কঠিনের মধ্যে আবার দুই ধরনের উপাদান থাকে। একটা হলো অজৈব, অজৈব মানে যেটা জীবন থেকে আসে না, আর একটা হইল জৈব। তাহলে অজৈব শব্দটা তুমি যেখানেই পাবা, সেখানেই তোমার খেয়াল আসবে আমরা যে 118টি মৌল পড়ছি এগুলো। তাহলে অজৈবর মধ্যে আমাদের কি কি থাকবে? আমাদের থাকবে সোডিয়াম ক্লোরাইড, থাকবে পটাশিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, এগুলো থাকবে। আর জৈব, জৈবর মধ্যে মানে হলো হিউম্যান বডি থেকে যেটা তৈরি হচ্ছে, জীবন থেকে যেটা তৈরি হচ্ছে, সেটা হলো জৈব। তাহলে জৈবর মধ্যে আমরা 3টা জিনিস পাবো। একটা হলো প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। এরপরে রয়েছে বর্জ্য পদার্থ এবং অন্যান্য। এখানে প্লাজমা প্রোটিন কত পার্সেন্ট থাকে এই সংখ্যাটা আমাদের জানতে হবে। এটা 7.5% থাকে প্লাজমা প্রোটিন। রক্তরসের প্রোটিন বলা হয় একে। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও যাতে তারাও ক্লাসে উপস্থিত থাকতে পারে, এবং কারা কারা উপস্থিত আসো তোমরা কমেন্ট করে এখানে সাড়া দাও। কারা কারা আসো হাত তোলো। ওকে, প্লাজমা প্রোটিনের মধ্যে আমাদের 4 ধরনের প্লাজমা প্রোটিন আছে। একটা হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, আর রয়েছে ফাইব্রিনোজেন। আচ্ছা, আমি প্রোথ্রম্বিনটা শেষে লিখতেছি কারণ এটা একটা ছন্দে ফেলাবো। তাহলে এই যে 4টা প্লাজমা প্রোটিন, এটা মেডিকেলে কয়েকবার আসছে।
শুধু মেডিকেলে না, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাতেও এটা কয়েকবার আসছে। তো এইটার সাথে সামনে আমরা আর একটা টপিক পড়ব, ক্লটিং ফ্যাক্টর, রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর। এই দুইটা ইনফরমেশন কনফিউশন সৃষ্টি করে। তো এইটা মনে রাখার জন্য ছোট্ট একটা ছন্দ দিচ্ছি। আবুল গেল ফল পাড়তে। তাহলে এই যে ছোট্ট ছন্দ, আবুল গেল ফল পাড়তে, আবুলতে অ্যালবুমিন, গেলতে গ্লোবিউলিন, ফলতে ফাইব্রিনোজেন, পাড়তেতে প্রোথ্রম্বিন। এই ছন্দ দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে এটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এর জন্য ছন্দ দিলাম। এটা আমাদের 3 স্টার। মেডিকেল বলো, অ্যাডমিশন বলো, একাডেমিক বলো, সব জায়গাতে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে রক্তরসে বর্জ্যের মধ্যে কি কি আছে? বর্জ্য বলতে আমাদের মূত্রের মাধ্যমে যে বর্জ্যটা বেরোয় যায় এটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাবো? ইউরিয়া পাবো ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এরপরে পাবো আমরা জ্যানথিন, সবশেষে অ্যামোনিয়া। এটা যদিও লেস ইম্পর্টেন্ট, তবে কখনো কখনো এটা পরীক্ষায় দিয়ে দেয়। তো এর জন্য একটা ছন্দ দিয়ে দিয়েছি এটা মনে রাখার জন্য। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, অ্যামোনিয়া। আমরা সংক্ষেপে এটা এভাবে মনে রাখতে পারি, কি হে জামাই। তো জামাইকে আমরা এইভাবে যদি ভাগ করি, জাম আই। এখানে কিতে হলো ক্রিয়েটিনিন, এখানে জামতে হলো জ্যানথিন, আতে হলো অ্যামোনিয়া, এতে হলো ইউরিক অ্যাসিড, ইউরিয়া। তাহলে দুইটা ছন্দ দিয়ে আমরা দুইটা টপিক মুখস্থ করে ফেললাম। সবশেষে রয়েছে অন্যান্য পদার্থ। অন্যান্য পদার্থের মধ্যে রয়েছে আমাদের গ্লুকোজ, এরপর রয়েছে লিপিড, হরমোন, এনজাইম, আর কিছু রঞ্জক পদার্থ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তাহলে তারা ক্লাসে উপস্থিত থাকতে পারবে, ক্লাস দেখতে পারবে। ওকে, তাহলে এই যে রক্তরস, এই রক্তরসের কাজ কি এইটা এখন আমরা জানব। রক্তকণিকা তো আমরা জানি, রক্তকণিকা কয় ধরনের আছে? 3 ধরনের আছে, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটিলেট। রক্তকণিকার কাজ আমরা মোটামুটি 9-10-এ পড়ছি। রক্তরসের কাজ 9-10-এ তেমন একটা পড়া হয়নি। তো এখানে আমরা জানব রক্তরসের কাজ কি। আমরা যে খাবারটা খাই সেটা পাকস্থলীর প্রাচীর থেকে, পাকস্থলীর প্রাচীরে, ক্ষুদ্রান্তের প্রাচীরে রক্তনালী থাকে। এই রক্তনালীগুলো খাদ্য সারটা ওখান থেকে সংগ্রহ করে আমাদের টিস্যুতে পৌঁছায়, হাতে, পায়ে, মাথায়, সব জায়গায় পৌঁছায়। তাহলে এই যে খাদ্য সার, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, এটা কে পৌঁছাচ্ছে? এটা পৌঁছাচ্ছে আমাদের প্লাজমা বা রক্তরস। তো টিস্যুতে খাবার পৌঁছে দেয়, আবার টিস্যুতে অক্সিজেন পৌঁছে দেয়, এটা আমরা জানি হলো হিমোগ্লোবিন। তবে সামান্য পরিমাণ অক্সিজেন আমাদের রক্তরসও পৌঁছে দেয়। তাহলে কাজের মধ্যে আমরা কি কি পাবো? প্লাজমার কাজ, এর মধ্যে আমরা পাবো সে খাদ্য সার টিস্যুতে পৌঁছায়, সে সামান্য পরিমাণ অক্সিজেন টিস্যুতে পৌঁছায়। টিস্যুতে এই খাদ্য এবং অক্সিজেন জারিত হয়ে, শ্বসন হয়ে বর্জ্য তৈরি করে। সেই বর্জ্যটা কোথায় নিয়ে যায়? রক্ত কিডনিতে নিয়ে যায়। তাহলে এই কাজটা কে করে? রক্তরস করে, রক্তকণিকারা করে না, কিডনিতে নিয়ে যায়। এরপরে টিস্যুতে অক্সিজেন এবং গ্লুকোজ ব্যবহার করে বর্জ্যর পাশাপাশি আর একটা উপাদান তৈরি হয়, সেটা হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড। আমরা শ্বসন পড়ছি যে গ্লুকোজ এবং অক্সিজেন এটা জারিত হয়ে তৈরি করে এটিপি, আর তৈরি করে কি? কার্বন ডাইঅক্সাইড আর পানি। তাহলে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড কোথায় নিয়ে যাবে? এটাও কি কিডনিতে নিয়ে যাবে? না। এইটা বডি থেকে বের হওয়ার জন্য আমাদের কোন অঙ্গ রয়েছে? ফুসফুস। তাহলে টিস্যু থেকে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে, টিস্যু থেকে
বর্জ্য কিডনিতে নিয়ে যাবে, আর পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত থেকে খাদ্য সারটা টিস্যুতে নিয়ে যাবে। এগুলো সব কে করতেছে? রক্তরস করতেছে। এরপরে আমরা জানি আরবিসিতে অক্সিজেন যুক্ত হয়, আরবিসির হিমোগ্লোবিনে অক্সিজেন যুক্ত হয়। তবে এই অক্সিজেন হিমোগ্লোবিনে যুক্ত হওয়ার আগে প্লাজমাতে আগে দ্রবীভূত হয়। তাহলে অক্সিজেন আরবিসিতে যাওয়ার আগে সেটা কোথায় যায়? প্লাজমাতে যায় বা রক্তরসে যায়। এটা একটা কাজ। এরপরে প্লাজমার আর একটা কাজ হলো অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এই যে আমরা পড়লাম যে রক্তের পিএইচ হলো 7.35 থেকে 7.45, এই পিএইচটা কখনো যদি 0.5 বাড়ে, 0.5 মানে তোমার 7.45 থেকে কখনো যদি 7.5 হয়, তখন সেই মানুষটা মারা যাবে। অথবা যদি 0.5 কমে যায়, মানে 7.35 থেকে এটা যদি 7.3 হয়, তখন সে মারা যাবে। তাহলে এই যে পিএইচটাকে সে মেনটেন করতেছে, এই কাজটা কে করতেছে? আমাদের এই প্লাজমা। এখানে আর একটা ইনফরমেশন বলে রাখি, এই একই কাজটা আমাদের আর একটা কণিকা করে, সেটা হলো আরবিসি। আরবিসির কাজের মধ্যে আমরা সেম কাজটা পাবো। এরপরে প্লাজমার কাজের মধ্যে রয়েছে, আমরা দেখলাম এখানে গ্লুকোজ থাকে, লিপিড থাকে, হরমোন থাকে। তাহলে এই জিনিসগুলো সে পরিবহন করে। তাহলে এগুলো অন্যান্য পদার্থ পরিবহন করে। আমাদের লিভারে সবচেয়ে বেশি যান্ত্রিক কাজগুলো হয়ে থাকে। লিভারকে এই জন্য বলা হয় রাসায়নিক কারখানা বলা হয়, বা কোষের মানে যাবতীয় যে কাজগুলো আছে, ধরো এখানে তোমার বিভিন্ন মেকানিজম, বিপাক ক্রিয়া, গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তারপরে হরমোন ভাঙতেছে, এনজাইম ভাঙতেছে, তো লিভারে অনেক কাজ হয়। তো এই যে কোনো বিক্রিয়া ঘটলে তাপ তৈরি হয়, এই তাপটা সারা দেহে পরিবহন করে কে? আমাদের রক্তরস। এবং আমাদের মাসলে বা আমাদের যে পেশি আছে, টিস্যু, এখানে আমাদের কাজ হয়। এই কাজগুলো হওয়ার পরে যে তাপটা তৈরি হয়, সেই তাপটা বডির সমস্ত জায়গায় পরিবহন করে কে? আমাদের প্লাজমা। তাহলে আমরা বলতে পারি তাপ পরিবহন। তাহলে আমরা কি কি কাজ পাইলাম? যদি একটু বুঝে বুঝে পড়ি, যে রক্তরস খাদ্য টিস্যুতে নিয়ে যায়, সামান্য পরিমাণ অক্সিজেন টিস্যুতে নিয়ে যায়, সেখানে জারিত হওয়ার পরে বর্জ্যটা কিডনিতে নিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে নিয়ে আসে। আরবিসিতে অক্সিজেন যুক্ত হওয়ার আগে সেটা আগে রক্তরসে যুক্ত হয়, অন্যান্য পদার্থ পরিবহন করে, অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, তাপ লিভারে এবং পেশিতে যে তাপ তৈরি হয় সেটা সারা দেহে পরিবহন করে। এই ছিল আমাদের প্লাজমার কাজ। আচ্ছা, তাহলে প্লাজমাতে আমরা কি কি পাইলাম? পানি থাকবে 90 থেকে 92%, কঠিন থাকবে 8 থেকে 10%। কঠিনের মধ্যে রয়েছে অজৈব, জৈব। জৈবর মধ্যে আমাদের প্লাজমা প্রোটিন আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন। ছন্দ দিয়ে পড়ব, আবুল গেল ফল পারতে। বর্জ্যের মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, অ্যামোনিয়া। ছন্দ দিয়ে পড়ব, কি হে জামাই। অন্যান্য পদার্থ এটা আমাদের লাগবে না। ওকে, তাহলে তোমরা কে কে উপস্থিত আছো একটু কমেন্ট করে জানাও, তাহলে জানতে পারবো কে কে আছো এখানে। আমি এখানে দেখতে পাচ্ছি মুনতাসির নামে একজন আছে, সাজিদুল হক সাজিদ, মুন্নি মনি মুন, হাবিব শিকদার, আচ্ছা এটা তো আমাদের টিচার। এরপরে আমাদের ইরফান বিন আলিম রয়েছে। তো তোমরা যারা যারা আসো সবাই এখানে কমেন্ট করো, কমেন্ট করে জানাও কে কে আসো। এখন আসো রক্তকণিকা। তো পড়াগুলো তোমাদের কমন মনে হতে পারে, 9-10-এ পড়ে আসছো, অথবা কেউ ইন্টার সেকেন্ড ইয়ারে থাকলে তাদের তো আরও বেশি মুখস্থ থাকতে পারে। আচ্ছা, রক্তকণিকা আমরা জানি এটা হলো কয় ধরনের? রক্তকণিকা আছে আমাদের 3 ধরনের। একটা আছে আরবিসি, এরপর রয়েছে ডাব্লিউবিসি, আর রয়েছে প্লাটিলেট। তো রক্তকণিকা এর মধ্যে আরবিসি এটা হলো যে লাল, এই কারণে আমাদের ব্লাডের রংটা কেমন হয়? লাল হয়।
আরবিসি বা রেড ব্লাড সেল, এটাকে বাংলায় বলা যায় লোহিত রক্ত কণিকা। এইটার আর একটা নাম আছে, সেটা হলো এরিথ্রোসাইট। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, এটাকে বলা হয় শ্বেত রক্ত কণিকা। এটার আর একটা নাম আছে, সেটা হলো লিউকোসাইট। প্লাটিলেট বা অণুচক্রিকা, এইটার আর একটা নাম হলো থ্রম্বোসাইট। সবগুলোর আমরা বিপরীত নাম শুনলাম। এখন আসো প্রথমেই আরবিসি বা রেড ব্লাড সেল। এটা আমাদের বডিতে কতটুকু থাকে? এর একটা মজার বিষয় হলো ভ্রূণ দেহে এটা সবচেয়ে বেশি থাকে, 80 থেকে 90 লাখ পার মিলিমিটার কিউব। তো যত ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে তত এই আরবিসির সংখ্যা কমতে থাকে। ভ্রূণে 80 থেকে 90 লাখ, শিশুতে 60 থেকে 70 লাখ। এভাবে আস্তে আস্তে যখন সে অ্যাডাল্ট হয়, প্রাপ্তবয়স্ক পুরুষ হয়, তখন তার বডিতে থাকে 50 থেকে 54 লাখ। আর স্ত্রী হলে তার একটু কম থাকবে, 44 থেকে 49 লাখ। ওকে, তোমাদের অনেক সময় দেখবা যে তোমাদের কি করা হয়, ব্লাড টেস্ট দেওয়া হয়, সিবিসি। সিবিসির পূর্ণরূপ কেউ জানো? সিবিসির পূর্ণরূপ হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। মানে এখানে তোমার একদম ব্লাডের যত কাউন্ট আছে, আরবিসি কতটুক, ডাব্লিউবিসি কতটুক, প্লাটিলেট কতটুক, সব বিস্তারিত থাকে। তো যখন 50 থেকে 54 লাখ এর চেয়ে যদি কম হয়, মানে 50-এর চেয়ে কম, ধরো 47-48 পুরুষের ক্ষেত্রে যদি আরবিসি থাকে, তখন তাকে আমরা কি বলি? রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা বা এনিমিয়া, এনিমিয়া বলি। ছোটবেলায় কম বেশি সবারই হয়েছে রক্ত শূন্যতা বা এনিমিয়া। এখন যদি কখনো আরবিসি বেড়ে যায়, 54 লাখ থাকার কথা, এটা দেখা গেল যে তার কত হয়েছে, 65 লাখের বেশি হয়ে গেছে, তাহলে বেশি হওয়া কি ভালো? যে হ্যাঁ, তোমার আরবিসি বাড়ছে, অক্সিজেন বেশি পরিমাণ তোমার টিস্যুতে যাবে, তুমি বেশি পরিমাণ কাজ করতে পারবা, এরকম? যদি কখনো তোমার আরবিসি বেড়ে যায়, তখন একটা রোগ হয়, সেটার নাম হলো পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া। তাহলে আরবিসি কমাও ভালো না, আরবিসি বাড়াও ভালো না। পলিসাইথেমিয়া কখন বলবো? যদি এটা 65 লাখের বেশি হয়, তখন তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। এখন আমরা অনেক সময় ব্লাড দিয়ে থাকি। ব্লাড দেওয়ার ক্ষেত্রে আমরা একটা কাউন্ট মেনটেন করি যে আমার 4 মাস হয়েছে কিনা। তাহলে কেন আমরা 4 মাসের মধ্যে ব্লাড দিই না, বা 4 মাসের পরে কেন ব্লাড দিই? এর কারণ হলো আমাদের এই যে আরবিসি আছে, এই আরবিসির আয়ুষ্কাল হলো 120 দিন, মানে হলো 4 মাস। 4 মাস পরে আরবিসি কি হতে থাকে? ধ্বংস হতে থাকে। তাহলে তুমি যদি ব্লাড না দাও, তাহলে কি হবে? 4 মাস যে আরবিসিগুলোর বয়স হয়ে যাবে, সেগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা বলি যে 4 মাস পর পর ব্লাড দেওয়াটা ভালো। এখন আসো, এই আরবিসি আমাদের কি কাজ করে? আমরা একটা কাজ খুব ভালোভাবে জানি, সেটা হলো আরবিসির মধ্যে হিমোগ্লোবিন আছে। এই হিমোগ্লোবিন আমাদের অক্সিজেন ফুসফুস থেকে টিস্যুতে নিয়ে যায়, মানে অক্সিজেন পরিবহন করে। এছাড়াও আরবিসির আরও অনেকগুলো কাজ আছে, যেমন তার 1 নম্বর এবং প্রধান কাজ হলো অক্সিজেন পরিবহন, ফুসফুস থেকে টিস্যুতে নিয়ে যাবে। সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন, এটা হয়তো বা অনেকে জানতো না। তাহলে আমরা এখানে কি পাইলাম? আমাদের প্লাজমা সে সামান্য পরিমাণ অক্সিজেন পরিবহন আর বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। আর আরবিসি তার উল্টা, বেশি পরিমাণ অক্সিজেন আর সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে কোথায় যাবে? এটা কি ফুসফুস থেকে টিস্যুতে যাবে? না, এটা টিস্যু থেকে ফুসফুসে আসবে। এরপরে আর একটা কাজ হলো, বলছিলাম অম্ল ক্ষারের ভারসাম্যতা রক্ষা করে। অম্ল ক্ষারের
ভারসাম্য রক্ষা করে, মানে পিএইচটা 7.35 থেকে 7.45 এর মধ্যে এটা সীমাবদ্ধ রাখে। আমরা অনেক সময় ব্লাড গ্রুপ করে থাকি, ব্লাড গ্রুপ এ পজিটিভ, বি পজিটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ। তো এই যে ব্লাড গ্রুপিং করতেছি, এই ব্লাড গ্রুপ আমরা কিসের ভিত্তিতে করি? আমাদের যে আরবিসি আছে এটা অনেকটা দেখতে এরকম, আমাদের অ্যালপেনলিবে যে চকলেট খাইছি বা মিল্ক ক্যান্ডি, যেটার এক পাশ কি হয়, অবতল হয়, কিন্তু আরবিসির দুই পাশ হলো অবতল, দিয়ে অবতল বলা হয়। এই আরবিসির প্রাচীরে কিছু এন্টিজেন থাকে, প্রাচীরে কিছু এন্টিজেন থাকে। যদি কারো এ এন্টিজেন থাকে তাহলে আমরা বলবো এ পজিটিভ, যদি বি এন্টিজেন থাকে বি পজিটিভ, কোনো এন্টিজেন যদি না থাকে ও আচ্ছা, পজিটিভের কথা পরে আসতেছি। যদি এ এন্টিজেন থাকে তাহলে বলবো এ ব্লাড গ্রুপ, বি এন্টিজেন থাকলে বি ব্লাড গ্রুপ, যদি কোনো এন্টিজেন না থাকে ও, আর যদি এ বি দুইটা এন্টিজেনই যদি থাকে তাহলে আমরা বলবো এ বি ব্লাড গ্রুপ। তাহলে আমি যখন 11 নাম্বার চ্যাপ্টার, তোমাদের জুলজির 11 নাম্বার চ্যাপ্টার বিবর্তন, ওইখানে যখন ব্লাড গ্রুপিং পড়াবো সেখানে বিস্তারিত দেখাবো কিভাবে আমরা ব্লাড গ্রুপিং করে থাকি। তুমি চাইলে বাসাতেও ব্লাড গ্রুপিং করতে পারো, ফার্মেসি থেকে একটা সিরাম নিয়ে আসবা, সেটা নিয়ে আসলে তুমি বাসায় ব্লাড গ্রুপিং করতে পারবা। এটা আমি ওই ক্লাসে বিস্তারিত দেখাই দেব। আচ্ছা, তাহলে প্রশ্ন যদি আসে আমাদের ব্লাড গ্রুপিং এর জন্য দায়ী কোন সেল? আরবিসি। এখন আসি ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির অনেকগুলো প্রকারভেদ আছে। আরবিসি প্লাটিলেটের কোনো প্রকারভেদ ছিল না, কিন্তু আমাদের ডাব্লিউবিসির প্রকারভেদ আছে। তো ডাব্লিউবিসির প্রকারভেদগুলো একটু দেখি। আচ্ছা, আমাদের ডাব্লিউবিসির মধ্যে এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার গ্রানিউলোসাইট বা দানাদার, আর একটা হলো অ্যাগ্রানিউলোসাইট বা অদানাদার। গ্রানিউলোসাইট, গ্রানিউল মানে দানা, মানে দানা থাকবে। অ্যাগ্রানিউলোসাইট মানে অদানাদার, কোনো দানা থাকবে না। মনে করো তুমি যদি কোনো দানা হাতে এভাবে নিয়ে যদি ফিল করো, এরকম দানা তুমি হাতে নিয়ে এরকম করতেছো, তাহলে একটা ফিল পাওয়া যাবে না? অবশ্যই একটা ফিল পাওয়া যাবে। তাহলে আমরা দানাদারের মধ্যে কি কি পাবো? দানাদারের মধ্যে আমরা পাবো যেগুলো ফিল আছে, যেমন নিউট্রোফিল, এরপরে রয়েছে ইউসিনোফিল, আর রয়েছে বেসোফিল। আর অদানাদারের মধ্যে রয়েছে লিম্ফোসাইট আর মনোসাইট। এখন এই সবগুলোর কাজ লাগবে। তোমরা কখনো যদি ব্লাড টেস্ট করে থাকো সেখানে দেখবা যে ডাব্লিউবিসির কাউন্ট দেওয়া আছে অনেক বেশি। যদি ডাব্লিউবিসি কখনো তোমাদের বাড়ে তাহলে মনে করবা তোমার বডিতে কোনো একটা ইনফেকশন আছে। আবার যদি কখনো এরকম হয় যে ডাব্লিউবিসি অনেক বেশি বেড়ে গেছে, নর্মাল ডাব্লিউবিসি থাকবে তোমার 4 থেকে 11,000 পার মিলিমিটার কিউব। কখনো যদি দেখা যায় এটা তোমার 20,000 হয়ে গেছে, 20,000 হয়ে গেছে, অথবা তার বেশি, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, এরকম 6 লাখও হয়ে যায়। যখন ডাব্লিউবিসি বেড়ে যায় তখন এটা একটা রোগ, মারাত্মক রোগ, যেটাকে বলা হয় লিউকেমিয়া। লিউকেমিয়া, এই লিউকেমিয়া হলো ব্লাড ক্যান্সার। তাহলে ব্লাড ক্যান্সার কখন বলবো? যখন ডাব্লিউবিসি কাউন্টটা অনেক বেশি হবে, লিউকেমিয়া। আর অ্যাভারেজে কতটুকু থাকবে? 4 থেকে 11,000। এখন আসো, এই যে 5 ধরনের ডাব্লিউবিসি পাইলাম, এগুলোর কাজ কি? আমাদের নিউট্রোফিল এবং মনোসাইট, এই দুটোর কাজ হলো সেম। আমরা সংক্ষেপে বলতে পারি মনোসাইট এবং নিউট্রোফিলকে মনি বলতে পারি। এই দুটোর কাজ হলো ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে হলো যে জীবাণুকে সে
নিজের মধ্যে নিয়ে নেয়, ভক্ষণ করে। ধরো এটা যদি আমাদের মনোসাইট হয়, এটা যদি জীবাণু হয়, সে কি করে, এই জীবাণুকে নিজের ভিতরে নিয়ে নেয়, ফ্যাগোসাইটোসিস করে, গিলে ফেলে, একদম কোষের ভিতরে নিয়ে লাইসোজাইম এনজাইমের মাধ্যমে সেটা কি করে, ধ্বংস করে ফেলে, ফ্যাগোসাইটোসিস, রোগ জীবাণু ধ্বংস করে। লিম্ফোসাইট, লিম্ফোসাইটের কাজ হলো সে অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি। আর বেসোফিল তার কাজ হলো সে হিস্টামিন ক্ষরণ করে, হ্যাপারিন ক্ষরণ করে। হ্যাপারিনের কাজ হলো বডির ভিতরে, মানে আমাদের দেহের মধ্যে যাতে রক্ত জমাট না বাঁধে, এই কাজটাকে সে বাধা দেয়, হ্যাপারিন। আর হিস্টামিন রোগ প্রতিরোধ করে। এই হিস্টামিনের আর একটা কাজ আছে, সে অ্যালার্জি সৃষ্টি করে, অ্যালার্জি সৃষ্টি করে। অনেকের অ্যালার্জি হয় না, যে গলা খুসখুস করে, চোখ চুলকায়, শরীর চুলকায়, তাহলে এই অ্যালার্জির জন্য কে দায়ী? এই বেসোফিল। কিভাবে অ্যালার্জি সৃষ্টি করে? হিস্টামিন ক্ষরণ করে অ্যালার্জি সৃষ্টি করে। এই জন্য আমরা যে ওষুধগুলো খেয়ে থাকি সেগুলোকে বলা হয় অ্যান্টিহিস্টামিন, দেখবা লেখা থাকে অ্যান্টিহিস্টামিন। আচ্ছা, ইওসিনোফিল, এইটার আবার কাজ বেসোফিলের উল্টা। এ কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে, অ্যালার্জি কমায়। যে অ্যালার্জিক অ্যান্টিবডি আছে সেটাকে সে খেয়ে ফেলে, ধ্বংস করে, অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। তার আরেকটা কাজ হলো সে কৃমির লার্ভা ধ্বংস করে। তো কখনো যদি আমাদের বডিতে ইওসিনোফিলের সংখ্যা বেড়ে যায়, সিবিসি করলা, দেখলা যে ইওসিনোফিল বেড়ে গেছে, তাহলে আমরা কি বুঝবো? যে আমার বডিতে মনে হয় প্যারাসাইট, পরজীবী বা কৃমির এই সংক্রমণটা হয়েছে। তাহলে মনোসাইট এবং নিউট্রোফিলের কাজ হলো ফ্যাগোসাইটোসিস, লিম্ফোসাইটের কাজ হলো অ্যান্টিবডি তৈরি করা, বেসোফিলের কাজ হলো হ্যাপারিন এবং হিস্টামিন ক্ষরণ করা। হিস্টামিন আবার কি করে? অ্যালার্জি তৈরি করে। ইওসিনোফিলের কাজ হলো অ্যালার্জি কমানো, আর কৃমির লার্ভা সে ধ্বংস করে ফেলে। এই ছিল আমাদের মোটামুটি রক্তকণিকা সমূহ। এখন আমরা পড়ব হৃৎপিণ্ড। পাশে দেখো আমি একটা সুন্দর চিত্র আঁকাইছি, এই চিত্রটা তোমাদের লাগবে। একাডেমিকে গ অথবা ঘতে একটা প্রশ্ন আসবে, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করো। তাহলে এটা আমাদের কি? সুইট হার্ট, তাই না? আমরা এই চিহ্নটা ইউজ করি। কেন ইউজ করি? কারণ দেখা যায় হার্টের আকৃতি এর সাথে মিলে যায়, এই জন্য দেখা যায় আমরা এই সাইনটা ইউজ করি। আচ্ছা আচ্ছা, মনে করো আমাদের হার্টে প্রকোষ্ঠ কয়টা আছে? 4টা প্রকোষ্ঠ আছে না? 1 2 3 4, 4টা প্রকোষ্ঠ আছে। তো তোমাকে যদি বলা হয় যে এই 4টা প্রকোষ্ঠে তুমি তোমার 4 জন প্রিয় মানুষকে রাখবা 4টা প্রকোষ্ঠে, যে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, তাহলে তুমি কাকে কাকে রাখবা? দেখা যায় অনেকে এখানে রাখতেছে তার বাবা মাকে, তারপরে তার সন্তানকে বা স্ত্রীকে, এরকম রাখতেছে। কিন্তু ছেলেরা কি করবে? তার এই প্রকোষ্ঠে রাখবে এইটা, এখানে রাখবে এইটা, এখানে এইটা, এখানে এইটা। তাহলে এখানে আমি কি লিখছি? তার 4টা প্রকোষ্ঠে কি থাকবে? 4টা বউ থাকবে। আচ্ছা, এখন আসো রক্ত আমাদের যে সংবহন করে হৃৎপিণ্ড, এর গঠনটা পড়ি। পরীক্ষায় এই চিত্রটা আঁকতে হবে, পাশাপাশি এর গঠনগুলো তোমাকে লিখতে হবে। দেখো এখানে খুব সুন্দর একটা হার্টের চিত্র দেওয়া আছে। তো এখানে তোমরা 9 10-এ পড়ে আসছো যে উপরের 2টাকে বলা হয় অলিন্দ, আর নিচের 2টাকে বলা হয় কি? নিলয়। তাহলে প্রকোষ্ঠ কয়টা? 4টা, 1 2 3 4। উপরের 2টা হলো অলিন্দ, নিচের 2টা হলো নিলয়। কিন্তু আমরা এখানে এই নিলয় ফিলয় পড়বো না, আমরা এখানে ইংলিশ নাম পড়বো। এই উপরেরটাকে আমরা বলবো অ্যাট্রিয়াম, আর নিচেরটাকে বলবো আমরা
ভেন্ট্রিকল। তাহলে উপরেরটাকে আমরা বলতেছি অ্যাট্রিয়াম, আর নিচেরটাকে বলতেছি আমরা ভেন্ট্রিকল। আমি যদি এইভাবে দাঁড়াই, ধরো এইভাবে দাঁড়াইলাম, আর এই যে হার্টটা মনে করো আমার এইখানে আছে, তাহলে আমার এই পাশটা কি বাম সাইড, এই পাশটা হলো আমার ডান সাইড। তাহলে আমার এই পাশের যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল আছে এটা হবে বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল, আর এই পাশের অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল কি হবে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল। আচ্ছা, এরপরে দেখো অনেকগুলো রক্তনালী দেওয়া আছে। রক্তনালী তোমরা 9, 10 এটা পড়ে আসছো, তো এখানে কমন পড়তে পারে, সহজ লাগবে। তাহলে এই যে অ্যাট্রিয়াম, এখানে দেখো উপর থেকে একটা রক্তনালী আসছে, নিচ থেকে একটা রক্তনালী আসছে। তোমরা 9, 10 পড়ছো, উপরটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, নিচেরটাকে বলা হয় নিম্ন মহাশিরা। এখানে আমরা এই বাংলা পড়বো না, আমরা পড়বো ইংরেজি। এই উপরেরটাকে আমরা বলবো সুপিরিয়র ভেনা কাভা, আর নিচেরটাকে আমরা বলবো ইনফিরিয়র ভেনা কাভা। ভেনা কাভা মানে মহাশিরা, আর শিরার ইংরেজি হলো ভেইন, তার চেয়ে ছোট হলে ভেনিউল। আচ্ছা, এরপরে দেখো এই মাঝখানে একটা ছিদ্র আছে। এই যে ছিদ্রটা, এই ছিদ্রকে বলা হয় ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড, ট্রাই মানে 3, কাসপিড মানে দরজা, কাস্প মানে 3টা কপাটিকা থাকবে। অ্যাট্রিয়াম থেকে যখন ভেন্ট্রিকুলে রক্ত আসবে এই কপাটিকাটা খুলে যাবে, 3টা কপাটিকা যুক্ত ছিদ্রটা খুলে যাবে, তখন রক্তটা এখানে চলে আসবে। সেম ভাবে বাম অ্যাট্রিয়াম থেকে যখন বাম ভেন্ট্রিকুলে রক্ত আসবে, এখানে দেখো ছিদ্র আছে, এটা কিন্তু ট্রাইকাসপিড না, এটা কি, এটা হলো বাইকাসপিড। মেডিকেলে 2018 সালে একটা প্রশ্ন ছিল যে নিচের কোন ছিদ্রে 2টা কপাটিকা থাকে। অনেকে ভুল করছে, কারণ পরীক্ষার হলটা এরকম যে অনেক সহজ প্রশ্ন ভুল হয়ে যায়। তাহলে একমাত্র কপাটিকা বা একমাত্র ছিদ্র হলো বাইকাসপিড, যেখানে 2টা কাস্প বা 2টা কপাটিকা থাকে। আচ্ছা, তাহলে আমরা ট্রাইকাসপিড পড়লাম, বাইকাসপিড পড়লাম। এছাড়াও আমাদের আরো কিছু ছিদ্র আছে, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এই নিচে এখানে একটা পাবো। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা 4টা, এখানে একটা 5টা, আর একটা পাবো 6টা। আচ্ছা, এরপরে দেখো এই যে ডান ভেন্ট্রিকল, এখান থেকে একটা ধমনী বের হয়েছে। তোমরা সবসময় মনে রাখবা যে হৃৎপিণ্ড থেকে যেটা বের হবে সেটা হলো ধমনী, আর হৃৎপিণ্ডে এসে যেটা শেষ হবে সেটা হলো শিরা। তাহলে এখান থেকে যেটা বের হয়েছে এটা হলো ধমনী, এটাকে আমরা বলবো পালমোনারি, এটাকে বলবো আমরা পালমোনারি ধমনী। তো এটা যেহেতু বাম সাইড, তাহলে এটা কি হবে বাম পালমোনারি ধমনী। আবার এই পাশে ডান সাইড, এটা হবে কি ডান পালমোনারি ধমনী। আচ্ছা, তাহলে ডান অ্যাট্রিয়ামে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ডান ভেন্ট্রিকলে পালমোনারি ধমনী। এবার আসো বাম অ্যাট্রিয়াম। বাম অ্যাট্রিয়ামে এই পাশে এবং এই পাশে ফুসফুস থেকে রক্ত আসে, যেহেতু হৃৎপিণ্ডের দিকে আসছে এই জন্য এটাকে আমরা বলবো শিরা, এটাকে আমরা বলবো পালমোনারি শিরা। এটা বাম পাশ, বাম পালমোনারি শিরা, এটা ডান পাশ, ডান পালমোনারি শিরা। ডান ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল গেল, বাম অ্যাট্রিয়াম গেল। এখন এই যে প্রকোষ্ঠ বাম ভেন্ট্রিকল, এইখান থেকে দেখা একটা মহাধমনী বের হয়েছে, এরকম করে বের হয়ে এরকম বাঁকা হয়ে হৃৎপিণ্ডের পিছন দিক দিয়ে একদম সোজা এ বরাবর কোমরে এসে 2 ভাগ হয়ে পায়ের দিকে চলে যায়। এটাকে বলা হয় হলো অ্যাওয়ার্টা বা মহাধমনী, অনেক চওড়া লম্বা ধমনী, মহাধমনী। তাহলে এই যে পালমোনারি ধমনী, এখানে কপাটিকা থাকবে,
অ্যাওয়ার্ডটা এখানে কপাটিকা থাকবে, ইনফেরিয়র ভেনা কাভা এখানে কপাটিকা থাকবে। নিচ থেকে যখন ব্লাড আসবে, যদি কপাটিকা দিয়ে বন্ধ করা না হয় ব্লাডটা আবার কি চলে যেতে পারে, এই জন্য ইনফেরিয়র ভেনা কাভাতে কপাটিকা থাকবে কিন্তু সুপেরিয়রে থাকবে না। তাহলে আমরা দুইটা পড়লাম, ট্রাইকাসপিড পড়লাম, বাইকাসপিড পড়লাম। তাহলে এই যে পালমোনারি ধমনী এখানে যেটা থাকবে এটাকে বলা হবে পালমোনারি কপাটিকা, এবং এইটার আকৃতিটা হবে এরকম অর্ধচন্দ্রাকার, সেমি লুনার, অর্ধচন্দ্রাকার। এই জন্য এটাকে আমরা বলবো সেমি লুনার পালমোনারি কপাটিকা। আর এই যে অ্যাওয়ার্ডটা মহাধমনী এখানে যে কপাটিকাটা থাকবে এই কপাটিকাকে আমরা বলবো, এটাও সেমি লুনার হবে, সেমি লুনার অ্যাওয়ার্টিক কপাটিকা, অ্যাওয়ার্টিক কপাটিকা। তাহলে কয়টা পাইলাম? ট্রাইকাসপিড, বাইকাসপিড, সেমি লুনার অ্যাওয়ার্টিক কপাটিকা, সেমি লুনার পালমোনারি কপাটিকা, 4টা পাইলাম। আরো 2টা আছে। এই যে ইনফেরিয়র ভেনা কাভা, এই গোড়ায় এখানে একটা কপাটিকা থাকবে, এটার নাম হলো ইউস্টেশিয়ান, ইউস্টেশিয়ান কপাটিকা। ইউ ই ইনফেরিয়র ই, এটা তো মনে রাখতে পারি। আর এই অ্যাট্রিয়ামের প্রাচীর থেকে করোনারি ধমনী সৃষ্টি হয়। এই করোনারি ধমনী আমাদের হৃৎপিণ্ডকে রক্ত সাপ্লাই দেয়। এই করোনারি ধমনীর গোড়ায় একটা কপাটিকা থাকবে, তার নাম হলো করোনারি কপাটিকা, করোনারি কপাটিকা। এটাকে আরেকটা নামে ডাকা হয় থিবেসিয়ান কপাটিকা। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি পাইলাম? এখানে আমরা পাইলাম প্রকোষ্ঠ থাকবে 4টা, উপরের 2টাকে বলবো ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, সরি বাম অ্যাট্রিয়াম, ডান অ্যাট্রিয়াম। নিচের 2টাকে বলবো ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। ডান পাশের কপাটিকাকে বলবো ট্রাইকাসপিড, বাম পাশের কপাটিকাকে বলবো বাইকাসপিড। ডান অ্যাট্রিয়ামে আমাদের 2টা মহাশিরা আসবে, মাথার উপরের দিক থেকে রক্ত নিয়ে আসবে সুপেরিয়র ভেনা কাভা, আর বডির নিচ থেকে রক্ত নিয়ে আসবে ইনফেরিয়র ভেনা কাভা। এরপরে সেটা এখানে চলে আসবে। এখান থেকে এই যে পালমোনারি ধমনীর মাধ্যমে এই পাশে বাম পাশের ফুসফুসে যাবে, এই পাশে ডান পাশের ফুসফুসে যাবে। ফুসফুসে যাওয়ার পরে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এটা অক্সিজেন যুক্ত হয়ে পালমোনারি ধমনীর মাধ্যমে বাম পাশ থেকে ফুসফুস থেকে এখানে আসবে, ডান পাশ থেকে ফুসফুস থেকে এখানে আসবে, বাম অ্যাট্রিয়ামে আসবে। এরপরে এই ছিদ্রপথে যেটা বাইকাসপিড কপাটিকা থাকবে, এর মাধ্যমে বাম ভেন্ট্রিকলে আসবে, এখানে আসবে। এখান থেকে দেখো একটা মহাধমনী বের হয়েছে যার নাম হলো অ্যাওয়ার্ডটা, এর মাধ্যমে সারা দেহে রক্ত পরিবহন হবে। তাহলে রক্ত সংবহন শর্টকাটে এখানে বলে ফেললাম। আর একবার বলতেছি কি হবে। এখানে আমাদের এখানে থাকবে হৃৎপিণ্ড, তাহলে বডির উপর থেকে ধরো মাথা, 2 হাত, বুক, এখান থেকে রক্তটা আমাদের ডান অ্যাট্রিয়ামে এখানে আসবে। কিসের মাধ্যমে? এই সুপেরিয়র ভেনা কাভার মাধ্যমে। আর বডির নিচ থেকে পেট, 2 পা, এখান থেকে রক্তটা কিসের মাধ্যমে আসবে? এই ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে আসবে, এখানে আসবে ডান অ্যাট্রিয়াম। এখান থেকে কপাটিকার মাধ্যমে এখানে চলে আসবে। এখান থেকে এটা যাবে কোথায়? ফুসফুসে। আমরা জানি 2টা ফুসফুস আছে, এই পাশে একটা বিশাল ফুসফুস, এই পাশে একটা বিশাল ফুসফুস। তাহলে এই ফুসফুসে যাবে পালমোনারি ধমনীর মাধ্যমে, 2 ফুসফুসে যাবে। যাওয়ার পরে সেখানে অক্সিজেন যুক্ত হওয়ার পরে পালমোনারি শিরার মাধ্যমে ডান পাশ থেকে বাম পাশ থেকে 2টা করে শিরার মাধ্যমে এই বাম অ্যাট্রিয়ামে আসবে। বাম অ্যাট্রিয়াম থেকে সেটা বাম ভেন্ট্রিকলে যাবে। বাম ভেন্ট্রিকলে যাওয়ার পরে মহা একটা ধমনী বের হবে। মহা একটা ধমনী এরকম আর্চ করে বাঁকা হয়ে হৃৎপিণ্ডের পিছন দিক দিয়ে একদম এই বরাবর যাবে, আর 2 পাশে ব্রাঞ্চ করবে। কোমরের দিকে এসে এটা আবার বড় বড় 2টা ব্রাঞ্চ করে একটা ডান পায়ে একটা বাম পায়ে চলে যাবে। এরপরে দেখো এটা তো গেল নিচের দিকে, আর উপরের দিকে ব্লাড সাপ্লাইয়ের জন্য এই যে 3টা ব্রাঞ্চ দিয়ে 2 হাত এবং মাথায় রক্ত সংবহন করবে। আচ্ছা, তাহলে এখানে আমি এই পাশটা তোমার আঁকছি হলো
ব্লু কালার, কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকবে, এই জন্য এটা হবে নীল। আর এখানে অক্সিজেন যুক্ত রক্ত থাকবে, এই জন্য এটা হবে কি লাল। এখন আমাদের অলরেডি কতক্ষণ হয়ে গেছে? আমাদের প্রায় 40 মিনিটের মতো মনে হয় হয়েছে, আর 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে হৃৎপিণ্ডের গঠন পড়লাম, রক্ত সংবহন পড়লাম। রক্ত সংবহনটা আমি সংক্ষেপে আর একবার বলতেছি, যদিও তোমরা এগুলো 9-10-এ পড়ে আসছো, তারপরও আবার বলা হচ্ছে, যারা জানো না তাদের জানানোর জন্য আর কি। আচ্ছা, সংক্ষেপে রক্ত সংবহনটা আমি আরেকবার বলতেছি, যে এইটা যদি আমাদের হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ হয়, অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। এটা তো ডান পাশ, এটা বাম পাশ। এটা মনে করো ধরলাম দেহ, এটা ধরো হার্ট। তাহলে দেহ থেকে রক্ত ফার্স্টে কোথায় আসবে? ডান অ্যাট্রিয়ামে। আর এই পাশে আমরা ধরলাম ধরো ফুসফুস। তারপরে এখানে ছিদ্র পথ দিয়ে ভেন্ট্রিকলে আসবে, ভেন্ট্রিকল থেকে সেটা কোথায় যাবে? ফুসফুসে যাবে অক্সিজেন নেওয়ার জন্য। অক্সিজেন পাওয়ার পরে সেটা কোথায় যাবে? বাম অ্যাট্রিয়ামে। ছিদ্রপথে কোথায় আসবে? ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল থেকে এটা কোথায় যাবে? দেহে যাবে। তাহলে এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ছিল, এখানে গেল, এখানে অক্সিজেন যুক্ত হয়ে গেল, অক্সিজেন যুক্ত রক্ত সেটা আবার দেহে পৌঁছে দিল। এই যে মেকানিজমটা, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আচ্ছা, এখন আসি হৃৎপিণ্ডের কিছু রোগ। আমি কম সময়ের মধ্যে এই চ্যাপ্টারের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। এখানে অনেক কিছু আমি স্কিপ করে যাচ্ছি, জাস্ট একটা ক্লাসের মধ্যে ওভারভিউ দেওয়ার জন্য। যখন আমরা এগুলো বিস্তারিত পড়ব তখন আমি এগুলো আরও বিস্তারিত পড়াবো। হৃৎপিণ্ডের রোগ, হৃৎপিণ্ডের রোগকে বলা হয় কার্ডিওভাস্কুলার ডিজিজ। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে রয়েছে অ্যানজাইনা, এরপর রয়েছে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলর। তোমাদের বইয়ে এই 3টে রোগের কথাই আলোচনা আছে, অ্যানজাইনা বা বুকে ব্যথা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলর। আমরা অনেক সময় বলে থাকি যে ফেইলর ইজ দ্য কি অফ সাকসেস, যে ব্যর্থতা হলো কি সফলতার চাবিকাঠি। কিন্তু এই কথাটা তুমি যদি হৃৎপিণ্ডকে বলো যে ফেইলর ইজ দ্য কি অফ সাকসেস, তাহলে কি হবে? সে একদম ডেড হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রথমেই আসো অ্যানজাইনা বা বুকে ব্যথা। বুকে ব্যথা কখন হবে? আমাদের হৃৎপিণ্ডের বাহিরে দেখবা কিছু ধমনী আছে, এরকম কিছু ধমনী আছে যেটা হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সাপ্লাই দেয়, একদম বাহিরে। আমি ভিতরের অংশ বলতেছি না, হৃৎপিণ্ডের বাহিরে। আমি যখন জুমে ক্লাস নেব তখন স্লাইডে দেখাবো যে এটা কিভাবে হয়। তো এই যে বাহিরে যে করোনারি ধমনী থাকে, আমরা জানি করোনারি ধমনী হলো হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সাপ্লাই দেয়। এই করোনারি ধমনীগুলোতে যখন ব্লক হয়ে যায়, ধরো আমি এটা যদি চিত্র দিয়ে দেখাই, ধরো এটা ছিল আমাদের ধরো করোনারি ধমনী, আমি এটা বড় করলাম। এই করোনারি ধমনী যদি কখনো এরকম ব্লক হতে থাকে, তখন দেখা যায় এই পাশে রক্ত সাপ্লাই কমে যায়। তো যখন এখানে রক্ত সাপ্লাই কমে যায়, এখানকার টিস্যুগুলা তখন আস্তে 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 তারা মারা যেতে থাকে। তো যখন রক্ত সাপ্লাই কমে যায়, এখানে টিস্যু যখন রক্ত সাপ্লাই পায় না, তখন বুকে ব্যথা হয়। এটাকে বলা হয় অ্যানজাইনা। তো যত বেশি ব্লক হবে তত বেশি বুকে ব্যথা হবে। একটা সময় যখন এটা ফুল ব্লক হয়ে যাবে, তখন কি হবে? এই পাশে একদম রক্ত সাপ্লাই যাবে না, ব্লাড সার্কুলেশন যাবে না, তখন এটাকে আমরা বলবো হার্ট অ্যাটাক। আর যখন হার্ট অ্যাটাক হবে, তখন হার্ট কি পাম্প করতে পারবে? পাম্প করতে পারবে না। বডির যে চাহিদা, ব্রেনের, পাকস্থলীর, হাত পা, এই যে টিস্যুগুলো, এগুলোর যে চাহিদা, যে রক্ত লাগবে, সেই চাহিদা সে ফিল আপ করতে পারবে না। হার্ট
হার্টবিট দেবে না, পাম্পিং করবে না, তাহলে হার্ট কি হচ্ছে, বডির চাহিদা পূর্ণ করতে সে ব্যর্থ হচ্ছে, তখন আমরা তাকে বলবো কি হার্ট ফেইলিওর। তো অ্যানজাইনা আমাদের 3 ধরনের আছে, একটা হলো স্টেবল অ্যানজাইনা বা সুস্থিত, আনস্টেবল অ্যানজাইনা বা অস্থিত, আর একটা হলো প্রিন্স মেটাল অ্যানজাইনা। স্টেবল অ্যানজাইনা কখন বলবো, যখন দেখা যায় একজন হার্টের রোগী অনেক বেশি পরিশ্রম করবে, ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে, দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি করবে, তখন তার বুকে ব্যথা হবে। কারণ আমরা জানি যখন আমরা দৌড়াই আমাদের হার্টবিট বাড়ে, পেশিতে ব্লাড সার্কুলেশন বেশি লাগে, তো বেশি রক্ত সাপ্লাই দেওয়ার জন্য হার্ট জোরে জোরে পাম্প করে, কিন্তু পর্যাপ্ত হার্ট রক্ত পায় না, তার কাজ করার জন্য তো রক্ত লাগবে, সে পর্যাপ্ত রক্ত পায় না, তখন দেখা যায় বুকে ব্যথা হয়। আনস্টেবল অ্যানজাইনা, তাহলে স্টেবল অ্যানজাইনা কি হবে, যখন আমরা ব্যায়াম করব, পরিশ্রম করব, তখন যে বুকে ব্যথা হবে সেটা হলো স্টেবল অ্যানজাইনা। আর আনস্টেবল অ্যানজাইনা হলো সবসময় বিশ্রাম নিচ্ছে বুকে ব্যথা হতে পারে, পরিশ্রম করলে তো হবেই, বিশ্রাম অবস্থাতেও যদি বুকে ব্যথা হয় তখন আমরা বলবো আনস্টেবল অ্যানজাইনা, এই অবস্থায় সরাসরি হসপিটালে নিতে হবে। আর প্রিন্স মেটাল, এখানে হলো যে করোনারি ধমনী স্পাজম করে, করোনারি ধমনী কি করে, স্পাজম করে, মানে এটা সংকুচিত হয়ে যায়। যখন সংকুচিত হয়ে যায় তখন পার্শ্ববর্তী টিস্যুতে রক্ত সাপ্লাই যায় না, ব্লাড সার্কুলেশন যায় না, তাহলে বুকে ব্যথা হয়। তাহলে এখানে কিন্তু আমরা ব্লকের কথা বলি না, এখানে বলছি করোনারি ধমনী কি হয়, স্পাজম হয়, করোনারি ধমনী সংকুচিত হয়, এটাও বিশ্রাম অবস্থায় হতে পারে। যদি স্টেবল অ্যানজাইনা হয়, যে পরিশ্রম করতেছো বুকে ব্যথা হচ্ছে, বিশ্রাম নিলে এটা সেরে যাবে, কিন্তু এই দুইটা বিশ্রাম নিলে সারবে না, এই দুটার জন্য মেডিকেল ট্রিটমেন্ট লাগবে। আচ্ছা, এখন মনে করো যে ফুল ব্লক হয়ে গেছে, ধরো একটা করোনারি ধমনী আসছে, অ্যাট্রিয়াম থেকে মনে করো একটা ধমনী আসছে এরকম, আসার পরে সে ভেন্ট্রিকলে ব্লাড সার্কুলেশন দিছে, এরকম ব্রাঞ্চ করে ভেন্ট্রিকলে ব্লাড সার্কুলেশন সে দিয়েছে। তো এই জায়গাতে যদি ব্লক হয়ে যায় তাহলে এই পাশটা কি আর ব্লাড পাবে, পাবে না, তাহলে এই পাশটা কি হবে, এই পাশটা মারা যাবে। তো এই মারা যাওয়াকে আমরা বলবো ইনফার্কশন, ইনফার্কশন। আর যেহেতু এটা হৃৎপিণ্ডের পেশি মারা যাচ্ছে, এই জন্য আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সংক্ষেপে এটা আমরা এমআই বলি। তাহলে যখন ব্লক হয়ে গিয়ে হৃৎপিণ্ডে রক্ত সাপ্লাই দিতে পারবে না, তার মানে হৃৎপিণ্ড নিজে অ্যাটাক হয়ে গেছে, তখন এটাকে আমরা বলবো হার্ট অ্যাটাক। আর এর ফলে হার্ট পাম্প করতে পারবে না, বডির চাহিদা ফিল আপ করতে পারবে না, তখন আমরা এটাকে বলবো হার্ট ফেইলিওর। তো চিকিৎসা কি হবে, এই অবস্থায় আমাদের চিকিৎসা হলো ওপেন হার্ট সার্জারি, মানে হলো এই বরাবর কাটবো, এটাকে ওপেন করব, ওপেন করার পরে এই যে এখানে ব্লক হয়েছে আমরা কি করব, পা থেকে একটা ধমনী নিয়ে আসবো, পা থেকে একটা ধমনী বা শিরা নিয়ে এসে এই ব্লকটাকে আমরা ওভারকাম করে এই পাশে একটা রাস্তা করে দেব, তাহলে রক্ত আর এই দিক না গিয়ে এই দিক আসবে। তাহলে এই যে আমরা একটা বাইপাস করে দিলাম, বাইপাস রাস্তা করে দিলাম, এটাকে বলা হয় বাইপাস সার্জারি। বাইপাস সার্জারি অনেক টাকা পয়সা লাগে, 4-5 লাখ 10 লাখও লাগতে পারে, ব্লক অনুযায়ী আর কি টাকা পয়সা লাগে। বাইপাস সার্জারি, এখন ধরো খুব একটা ব্লক হয় নাই, সামান্য একটু ব্লক হয়েছে বা একটা ব্লক হয়েছে যে বাইপাস সার্জারি করার মতো টাকা নেই, তাহলে আর একটা সার্জারি করা যায়, সেটা হলো অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টি, অ্যানজিওপ্লাস্টি কি, একটা নল ঢোকাবে ধমনী বা শিরার মাধ্যমে, শিরার মাধ্যমে ঢোকাবে না, এটা ধমনীর মাধ্যমে ঢোকাবে, যেহেতু এটার সমস্যাটা কোথায়, করোনারি ধমনীতে। তো হাতে অথবা পায়ের মাধ্যমে একটা নল ঢুকাবে ধমনীতে, এই নলটা আস্তে 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 কোথায় নিয়ে যাবে, একদম হৃৎপিণ্ডে নিয়ে আসবে। তো এই নলের মাথায় এক্স রে বের হবে, এক্স রে বের হলে সে বুঝতে পারবে যে না এখানে ব্লক নাই, এখানে ব্লক নাই, মানে এটা মনিটরে দেখবে যে ফাঁকা আছে, সামনে ফাঁকা আছে, নলের মাথায় এক্স রে থাকবে। এরকম আস্তে 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 কোথায় যাবে, একদম হৃৎপিণ্ডে চলে যাবে। হৃৎপিণ্ডে যাওয়ার পরে যেখানে ব্লক আছে সেখানে সেই নলটা গিয়ে কি করবে, কয়েকটা কাজ করবে। নলটা গিয়ে প্রথমত এখানে 4টা মেকানিজম আছে দেখা যায়, সে এই যে খণ্ডটা আছে এটাকে কি করবে, সে একটা মানে ঘূর্ণির মাধ্যমে এই খণ্ডটাকে সে
চূর্ণ বিচূর্ণ করে দিয়ে রিক্যানালাইজেশন করবে, এই নালীটাকে আবার আগের মতো করবে। অথবা দেখা যায় সে লেজার রশ্মির মাধ্যমে এটাকে নষ্ট করবে, অথবা দেখা যায় সে এখানে একটা বেলুন ফুলাবে, তাহলে কি হবে, এটা প্রসারিত হবে, রক্ত সাপ্লাই চলবে। তো এরকম 3-4টা মেকানিজমের মাধ্যমে এই ব্লকটাকে সে সারাবে। আর যদি এটা সম্ভব না হয় তখন আমরা ওপেন হার্ট সার্জারি করে, বাইপাস সার্জারি করে এটা চিকিৎসা করব। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা পড়লাম। আমরা প্রথমে পড়লাম রক্তের কিছু বৈশিষ্ট্য, রক্তকণিকাগুলো পড়লাম, এগুলোর কাজ পড়লাম, হৃৎপিণ্ডের গঠন পড়লাম, হৃৎপিণ্ডের কিছু রোগ পড়লাম, আর হৃৎপিণ্ডের কিছু চিকিৎসা পড়লাম। আর একটা চিকিৎসা আছে, সেটা হলো পেসমেকার। আমরা হৃৎপিণ্ডের চিকিৎসার মধ্যে একটা পড়লাম হলো ওপেন হার্ট সার্জারি, যেটা বাইপাস সার্জারি করব, আর একটা হলো এনজিওপ্লাস্টি, আর একটা হলো পেসমেকার। দেখা গেছে যে কোনো কারণে হার্ট বিট করতে পারতেছে না, ব্লকের কারণে না, মনে করো যে আমাদের যে সাইনোঅ্যাট্রিয়াল নোড আছে, প্রাকৃতিক যে পেসমেকার আছে, যে হৃৎপিণ্ড নিজে নিজে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে হার্টবিট দেয়। তো এইটা যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, হৃৎপিণ্ড যদি পর্যাপ্ত হার্টবিট দিতে না পারে, তখন আমরা একটা যন্ত্র ইউজ করি, সেটার নাম হলো পেস মেকার। মেকার, পেস মানে কি, গতি, মেকার মানে কি, সৃষ্টি করতেছে, তাহলে গতি সৃষ্টিকারক পেস মেকার। এই যন্ত্রটা দেখতে কেমন, এটা দেখতে মনে করো এরকম, এটার একটা বিশাল একটা তার থাকবে, আর এখানে তোমার এখানে দুইটা জিনিস থাকবে, এখানে থাকবে জেনারেটর, তারপরে থাকবে এখানে ব্যাটারি থাকবে, আর জেনারেটরকে আমরা বলবো কম্পিউটারাইজ জেনারেটর। কম্পিউটারাইজড জেনারেটর থাকবে ব্যাটারি, আর বিশাল তার থাকতে পারে, তার একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। এই তারকে বলবো আমরা লিড বা তার। আর এখানে কিছু সেন্সর থাকবে, এই সেন্সরকে আমরা বলবো ইলেকট্রোড। তাহলে একটা পেসমেকার এরকম 3টে জিনিস থাকবে, ইলেকট্রোড, কম্পিউটারাইজ জেনারেটর, লিড বা তার। এটা কিভাবে স্থাপন করবে, এই যে জেনারেটর প্লাস ব্যাটারি, এইটা তোমার বুকের চামড়ার নিচে, অথবা কখনো দেখা যায় উদরের মানে পেটের আর কি, পেটের চামড়ার নিচে অথবা বুকের চামড়ার নিচে স্থাপন করবে। স্থাপন করার পরে এই যে তারটা আছে, এই তারটা আমাদের অ্যাট্রিয়ামে লাগাবে, অথবা অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলে লাগাবে, অথবা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল এবং ভেন্ট্রিকল যেহেতু দুইটা আছে, অ্যাট্রিয়ামে শুধু ডান অ্যাট্রিয়ামে লাগাবে একটা তার, দুইটা তার হলে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল, আর 3টা তার হলে ডান অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল। তাহলে তার একটা, দুইটা, 3টা থাকতে পারে। এটা হার্টের অবস্থা বুঝে। যদি খুব বেশি দুর্বল হয় তাহলে 3টা তার ইউজ করব, নর্মাল হলে একটা। আর এখানে আমাদের ব্যাটারি থাকবে, এই ব্যাটারির মেয়াদ তোমার 5 থেকে 10 বছর হয়, এরপরে ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। আর একটা জেনারেটর থাকবে, জেনারেটর এটা পেস তৈরি করবে, এটা হার্টবিট তৈরি করবে, এখান থেকে সিগন্যালটা অ্যাট্রিয়ামে যাবে, গিয়ে বলবে এখন সে দৌড়াচ্ছে, তাকে একটু বেশি বেশি হার্টবিট দাও। তো এটা হবে কম্পিউটারাইজড, এটা বুঝতে পারবে যে এই বডি এখন দৌড়াচ্ছে, এই বডি এখন ঘুমাচ্ছে, ঘুমালে কি করবো, হার্টবিট কমাই দেবো, দৌড়ালে হার্টবিট বাড়াই দেবো। তো কখনো যদি এমন হয় যে এই পেসমেকারটাকে একটু কন্ট্রোল করতে হবে, যে তার আগে আমরা দিয়েছিলাম যে এরকম সে মিনিটে 60 থেকে 70 হার্টবিট দেবে, এখন এর চেয়ে বেশি লাগবে, তখন বাইরে থেকে কম্পিউটার ইউজ করে এইটার পরিবর্তন করা যায়। তবে তোমরা সিনেমায় যেটা দেখছো আর কি, একটা তামিল মুভিতে এরকম দেখছিলাম যে সম্ভবত সে কোনো মন্ত্রী বা কিছু একটা হবে, তাকে দূর থেকে একজন তার পেসমেকারটাকে সে কন্ট্রোল করতেছে, হার্টবিট বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে, বাড়াতে 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 তার হার্ট অ্যাটাক হয়ে সে মারা যেতে লাগে। তো নায়ক কী করে, তার পেসমেকারে গুলি করে পেসমেকারটাকে নষ্ট করে দেয়। তখন দেখা যায় ভিলেন যে কাজটা করতেছিল, তার হার্টবিট বাড়াচ্ছিল কম্পিউটারের মাধ্যমে, সে পেসমেকারটাকে নষ্ট করার কারণে পেসমেকার তার হার্টবিট আর বাড়াতে পারে না। তার তো নর্মাল একটা হার্টবিট আছে,
হৃৎপিণ্ড যে একদম হার্টবিট তৈরি করতে পারে না এমন না, পেসটা মেক করে, যে দুর্বল ছিল সেটার গতিটা বাড়ায় দেয়। তো সিনেমায় যেটা দেখা যায় দূর থেকে কম্পিউটারাইজড করে তার পেসমেকারের গতি বাড়ায় তাকে মারতেছে, এরকম দূর থেকে এটা কন্ট্রোল করা যায় না। এটা কন্ট্রোল করার জন্য তোমার কি করতে হবে, তোমার যেখানে জেনারেটরটা আছে সেখানে দেখা যায় একটা ম্যাগনেটিক একটা খণ্ড লাগায়, তারের মাধ্যমে কম্পিউটারের সাথে যুক্ত করে এটা কন্ট্রোল করে। এমন না যে তুমি মোবাইলে তুমি একটা অ্যাপ ইনস্টল করলা যে পেস মেকার কন্ট্রোলার, ইনস্টল করে তুমি 1 কিলোমিটার দূর থেকে আরেকজনের পেস মেকার নিয়ে খেলাধুলা করলা, কখনো হার্টবিট বাড়াই দিচ্ছ কমাই দিচ্ছ, এরকম না। এটা হলো যে রোগী থাকবে, রোগীর এখানে একটা ম্যাগনেটিক একটা ইয়া লাগাবে, তারপরে সেটা কম্পিউটারে কন্ট্রোল করবে। আচ্ছা, ওকে, আজকে আমাদের এই পর্যন্তই, প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে। তোমাদের কারো যদি প্রশ্ন থাকে এখানে কমেন্টে করতে পারো। তো কে কে উপস্থিত ছিল আমি একটু দেখি। আচ্ছা, আমাদের ক্লাস 1 ঘন্টা 4 মিনিট হয়ে গেছে। আজকের মতো এখানেই ক্লাসটা অফ করে দিচ্ছি। নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।